আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি মৌ রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মির্জা ফখরুল গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। কাদের? গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে, ফখরুল। রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় 13 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন, 3 বাহিনীর প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তারা। থাই প্রধানমন্ত্রী শ্রেষ্ঠা থাবিসিনের আমন্ত্রণে গত বুধবার বিকালে ব্যাংককে পৌঁছেন শেখ হাসিনা। সফরে 2 দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হয়। এছাড়া সফরে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনেও অংশ নিয়ে বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণ রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই মির্জা ফখরুল নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। অত্যাচার, নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করেছেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা আড়াল করার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। নিজেদের অত্যাচারিত, নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে। তিনি বলেন, বিএনপি নেতাদের বোঝা উচিত বিরোধী দল নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে এক বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য SM ওবায়দুল হক, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন সহ অন্যান্য নেতার জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ওই বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখনো আরো বেশি বেপরোয়া, কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের উপর দমন নিপীড়নের খড়গ নামিয়ে এনেছে সরকার। জেল, জুলুম আর নির্যাতিত, নিপীড়িত থাকা অবস্থায়ও দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি। আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ সামগ্রী চুরি করে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় গরমে অতিষ্ঠ বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির তরুণ এই নেতা বলেন, বর্তমানে বাংলাদেশে একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে। তারা সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা দখল করে রেখেছে।
তাই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণ সামগ্রী চুরি করে। অথচ আমরা 17 বছর যাবৎ নিপীড়িত, নির্যাতিত এবং বিরোধী দলের থেকে শত শত মামলা হামলা মোকাবেলা করেও যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা হতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য রাফা হতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের 3টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 13 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সোমবার চিকিৎসকরা জানিয়েছেন। অবশ্য গাজার মিডিয়া আউটলেট মৃতের সংখ্যা 15 বলে জানিয়েছে। অন্যদিকে গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে ইসরায়েলি বিমান 2টি বাড়িতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাক্যবাণে চরম আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা উপত্যকায় চলমান সামগ্রিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ডেইলি সাবা জানিয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এরদোয়ান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে। ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে। তিনি আরো বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না। এরদোয়ান বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ব্যস্ত রাস্তায় অবস্থান নিয়েছে ইসরায়েলপন্থী আন্দোলনকারীরা, আর তাদের সামনেই একদম মুখোমুখি অবস্থানে বিক্ষোভরত ফিলিস্তিনের সমর্থকেরা। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো যুক্তরাজ্যের লন্ডন। চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্থানে আন্দোলন বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানের সাথে পরিচিত নয় বিশ্ববাসী। দুই পক্ষকে সামাল দিতে মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়ায় পুলিশ। চলে পাল্টাপাল্টি স্লোগান। এ সময় হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েলের সমর্থকেরা। 7 অক্টোবরের আক্রমণকে সমর্থন করাকে অসম্মানজনক বলে মন্তব্য করেন অনেকে। অন্যদিকে ইসরায়েলপন্থীদের সামনেই গাজার গণহত্যা বন্ধের আহ্বানে র্যালি করে ফিলিস্তিনপন্থীরা। স্বাধীন ফিলিস্তিনের দাবির স্লোগানে মুখর হয়ে ওঠে লন্ডনের জেমস ডিস্ট্রিক্ট এলাকা। গাজার যুদ্ধ বন্ধের দাবিতে গর্জে উঠেছে গোটা আমেরিকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ হচ্ছে নতুন টার্মিনাল। এটি বর্তমান টার্মিনালের চেয়ে 5 গুণ বড় হবে। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল হতে যাচ্ছে। স্থানীয় সময় রবিবার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রতি বছর 26 কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। এটি নির্মাণে খরচ হচ্ছে $3,500 কোটি। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে। মাধ্যমিক বিদ্যালয়ে আর দ্বিতীয় পালা শিফট থাকছে না। দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় পালা চালু আছে সেগুলো আগামী 5 বছরে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এর অংশ হিসেবে আগামী বছর দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে না, এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র জানায়, 21 এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 3 শাখার সভায় মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় পালা বন্ধের এবং নতুন করে কোনো বিদ্যালয়ে দ্বিতীয় পালা চালুর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যুক্তি, মাধ্যমিক বিদ্যালয়ের 2 পালা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে বাধা। 2 পালার বিদ্যালয়ে শিক্ষণ ঘণ্টা যথাযথ অনুসরণ করা না যাওয়ায় শিক্ষণ মান ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে
এদিকে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতি শ্রেণীতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা উচিত নয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় বাংলা ছবির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ের জনপ্রিয় জুটি ছিলেন তারা। তাদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অনেক ব্যবসা সফল সিনেমায়। দীর্ঘ সময় পর আবারও নতুন ছবিতে দেখা যাবে তাদের। আর এই ছবিটি হতে যাচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার ৫০তম ছবি। ভারতীয় বাংলা সিনেমার একমাত্র জুটি হিসেবে ৫০টি ছবিতে অভিনয় করেছেন এ জুটি। টলিউড ইন্ডাস্ট্রিতে বলা হয়ে থাকে, উত্তম সুচিত্রা জুটির পরই তাদের স্থান। তাই তো পরিচালকরা তাদের একসঙ্গে পর্দায় হাজির করতে অধীর অপেক্ষায় থাকেন। ১৮ মাস পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার সাথে আফিফ হোসেন, পারভেজ ইমন, তানভীর ইসলাম এবং তানজিদ হাসান তামিমকে নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল গড়েছে বাংলাদেশ। ৩ মে থেকে চট্টগ্রামে শুরু হবে ৫ ম্যাচ টি-20 সিরিজ। নাজমুল শান্তর নেতৃত্বে প্রথম ৩ ম্যাচের জন্য এই দল। বাংলাদেশ দলে একজন সুইমিং অলরাউন্ডারের ওভার মেটাতেই সাইফুদ্দিনের ওপর ভরসা নির্বাচকদের। সাথে বিশ্বকাপের আগে দল নিয়ে শেষ পরীক্ষা নিরীক্ষায় সুযোগ দেওয়া হয়েছে আফিফ হোসেন, পারভেজ ইমন, তানভীর ইসলাম এবং তানজিদ হাসান তামিমকে। তানজিদ এর আগে ওয়ানডে খেললেও এই প্রথম টি-20 দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ। ইনজুরির কারণে দলে নেই সৌম্য সরকার ও আলিস আল ইসলাম। এই ছিল রাতের সংবাদে। জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মির্জা ফখরুল গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন, কাদের? গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে, ফখরুল। রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় 13 ফিলিস্তিনি নিহত। আরটিভি বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।